দর্শক স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের যেই আবেগ ভালোবাসা সেটাকে কাজে লাগিয়ে নির্বাচনের মাঠ নয় বরং দেশ গঠনের কাজে লাগাতে চায় বিএনপি, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। একই সময় কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা তাদের বক্তব্য শুনে আসব। বাংলাদেশের জাতীয়তাবাদের যে দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছেন, সেটা দেশত্ব এবং খালেদা জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে, এবং স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা সেটাও তিনি তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুখকে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। আমরা তার সুখকে শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই। গণতন্ত্রের লড়াই সংগ্রাম করতে করতে একজন সাধারণ গৃহিণী কিভাবে সারা বিশ্বে গণতন্ত্রের রক্ষক হতে পারে, গণতন্ত্রের জন্য দৃষ্টান্ত হতে পারে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে নিজের জীবন, সন্তান, পরিবার সবকিছুই তিনি ত্যাগ করেছেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানকে সমবেদনা জানাতে গুলশান বিএনপি কার্যালয়ে গিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিএনপির সঙ্গে বৈঠকে আলোচনার সময় তিনি নির্বাচনকালীন বা নির্বাচনের পরে যারা জিতবে তাদের সরকারের রূপরেখা কী হবে সেটা নিয়ে তারা আলোচনা করেছেন। জামায়াতের আমিরের মুখ থেকে আমরা শুনতে চাই তারা কি আলোচনা করেছেন। তারেক রহমান সাহেব সহ বিএনপির নেতৃবৃন্দ একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, আমরাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি। এমনকি আমরা এটাও বলেছি যে 5টা বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও আমাদের চিন্তা করা দরকার। এবং আমরা এটাও বলেছি নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই আমরা ইনশাল্লাহ বসবো, খোলা মনে কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য আমরা সিদ্ধান্ত নেব। কিভাবে বিএনপির গুলশান কার্যালয়ে তারেক রহমানকে সমবেদনা জানাতে গিয়েছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম, গিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তারা সেখান থেকে বেরিয়ে কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। আমরা তাদের বক্তব্য শুনে আসব। স্বৈরাচারের বিরুদ্ধে এবং বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার আন্দোলনে যিনি নির্ভীক সাহসী ভূমিকা পালন করেছিলেন তিনি ছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। ওনার পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা হলো বাংলাদেশপন্থী যে রাজনীতি আমরা যারাই দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছি, জুলাই বিপ্লব পরবর্তী আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের রাজনীতি করি। এবং তিনি এটাও বলেছেন আমাদের এই যে নিজেদের মধ্যে গণতান্ত্রিক সৌন্দর্য হচ্ছে এটা, আমাদের নিজেদের মধ্যে নিজেদের রাজনীতি থাকবে, রাজনীতি নিয়ে বিভাজন থাকবে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে জুলাইয়ের প্রশ্নে যেন আমরা সব ঐক্যবদ্ধ থাকি। দর্শক, এই পর্যায়ে ফিরতে চাই আমাদের আজকের নিয়মিত আলোচনায়। ভোটের ট্রেনের আজকের আলোচনার বিষয় আমরা ঠিক করেছি জোটে টানাপোড়েন। এ বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। আমার সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নুল আবেদিন শিশির। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। শুরুতে একটু আকন ভাইয়ের কাছে একটু আসতে চাই। আকন ভাই, আমরা অনেক দিন ধরে দেখছি যে রাজপথে 8 দল সমানভাবে কাজ করে যাচ্ছে। তারা বিভিন্নভাবে নির্বাচনের মাঠ, রাজনীতির মাঠে একসাথে কর্মসূচি দিয়েছে, বিভিন্ন জায়গায় তারা সমাবেশ করেছে, রাজনৈতিক কর্মসূচি তারা পালন করেছে। এখন এসে যখন এনসিপি জামাতের সঙ্গে ভিড়ল তখনই আমরা দেখলাম যে জামাতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক ধরনের দূরত্ব তৈরি হয়ে গেছে। এই দূরত্বের পেছনে আসলে কারণ কি? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সঞ্চালক, পাশে বিজ্ঞ আলোচক, দেশবাসী ভাইরা, আমার আসলে দূরত্ব সৃষ্টি হয়েছে এমনটা কিন্তু আমাদের পক্ষ থেকে কেউ বলে নাই। না ইসলামী আন্দোলন বলেছে, কেউ জামাত বলেছে। এটা বিচ্ছিন্ন কিছু কথাবার্তা হয়তো দু একজন বলতে পারে, কিন্তু দলীয়ভাবে কিন্তু বিচ্ছিন্ন হওয়ার কোনো কথা আসে নাই। যার কারণে দীর্ঘ 53 বছর দেশ স্বাধীনের পরে মানুষ একটা নূতন প্রত্যাশা নিয়ে তারা কথা উঠাইছিল এবং তারা একটা ধারণা করতেছে যে আমরা একটা রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আনবো
সেটা হলো 53-54 বছরের মধ্যে যারা ক্ষমতায় ছিল তারা দেশ ও জাতির ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারে নাই, জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারে নাই। এইবার যদি ইসলামী দলগুলি এবং দেশপ্রেমিক দলগুলি ঐক্যবদ্ধ হয়, আমরা তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেখতে চাই। এই লক্ষ্যেই মূলত একটা নির্বাচনী সমঝোতা হয়েছিল, আছে এখনও। এর মধ্যে আরও 2টা দল যোগ হয়েছে, 8 দল ছিল আগে, এখন এনসিপি এবং এলডিপি, এই 2টা দল এখানেই হয়েছে। তো এখানে কিছুটা হয়তো ইনফরমেশন গ্যাপের কারণে পারস্পরিক কিছুটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। আশা করি যে এটা আর থাকবে না, ইনশাল্লাহ আগামী 20 তারিখের আগেই আমরা একটা সুন্দর সমাধানে পৌঁছতে পারবো। এই 20 তারিখের আগে? এই 20 তারিখের আগে, হ্যাঁ। সেটা কি আসন সমঝোতা নিয়ে আপনাদের মধ্যে কোনো ধরনের ঝামেলা হয়েছে? আসলে ঝামেলা আসন সমঝোতা এটা তো কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে, হয়েছে আর কি। কিন্তু আমরা যেটা চাই যে এটা হলো কোনো জোট না, এটা হলো নির্বাচনী সমঝোতা। কিন্তু অনেকেই বলে, পেপার পত্রিকা অতি উৎসাহী হয়ে লিখতেছে জামাতের নেতৃত্বাধীন জোট, জামাতের নেতৃত্বে 8 দলীয় জোট। এইটা একটা সবৈব মিথ্যা। আর জামাতের নেতৃত্বে কোনো জোট হয় নাই। এখানে নির্বাচনী একটা সমঝোতা, 8 দল মিলে আমরা সমঝোতা করেছি। এনসিপিও বলেছে যে আমরা জামাতের সাথে জোট করিনি, আমরা 8 দলের সাথে নির্বাচনী সমঝোতায় শরিক হয়েছি। এটা কিন্তু এনসিপি বলেছে, এটা এলডিপি বলেছে। কাজে এই জায়গা থেকে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। মিডিয়াগুলি জামাতের নেতৃত্বাধীন জোট কে বলছে? জামাতের নেতারা বলছে না, এটা বলছে মিডিয়া। আচ্ছা, মিডিয়ারা বলছে, কিছু বুদ্ধিজীবীরা বলছে, টকশোতে কিছু বলেছে, কিন্তু জামাতের নেতৃত্বাধীন কোনো জোট না। এটা হলো 8 দলীয় সমঝোতা, এর সাথে আরও 2টা দল যোগ হয়েছে, 10 দলীয় নির্বাচনী সমঝোতা। জি, এই প্রশ্নটা নিয়ে আমি জয়নাল আবদিন শিশির আপনার কাছে আসতে চাই। আশরাফ আলী আকন ভাই যেটি বললেন যে এটা কোনো দলের নেতৃত্বে কোনো জোট নাই, কিন্তু আমরা দেখছি আপনাদের দল থেকে যারা সমঝোতার মাধ্যমে আসন ভাগাভাগি হয়েছে তারা নির্বাচনী প্রচারণা চালানোর ক্ষেত্রে এনসিপি জামাত নেতৃত্বাধীন জোট বলছে। তাহলে এনসিপি জামাত নেতৃত্বাধীন জোট কেন বলছে? ধন্যবাদ বেলাল ভাই আপনাকে এবং আমার সহ-আলোচক আশরাফ আলী আকন ভাইকে। আসলে আকন ভাই যেটি বলেছেন একদম সঠিক বলেছেন। এটি আমাদের একটি নির্বাচনী সমঝোতা, আমরা কারো নেতৃত্বাধীন জোটে যাচ্ছি না এবং এটি একটি জোটও না, এটি একটি নির্বাচনী সমঝোতা। এখন আমাদের পক্ষে বা আমাদের কোনো নেতা বা কেউ যদি বা কোনো অ্যাক্টিভিস্ট, কোনো বুদ্ধিজীবী, কোনো পত্রিকা, কোনো সম্পাদক যদি এটাকে জোট বলে, সেটা তো আসলে দলীয় কোনো অফিসিয়াল বক্তব্য না। দলের পক্ষ থেকে কোনো দলের আহ্বায়ক স্পষ্ট বলেছেন এটি একটি নির্বাচনী সমঝোতা এবং আহ্বায়কের বক্তব্য হচ্ছে আমাদের ধর্তব্য এবং কর্তব্য। সুতরাং আমরা এটি নির্বাচনী সমঝোতা হিসেবে দেখি। নির্বাচনী সমঝোতা হিসেবে দেখছেন, কিন্তু এই যে এখন যে টানাপোড়েনটা শুরু হলো, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আসন বন্টনকে কেন্দ্র করে, এই জায়গাটা এখন এনসিপির অবস্থানটা কি? আমাদের অবস্থান হচ্ছে এটা একটি সমঝোতা, সমঝোতার জন্য একটু সময় নেওয়া হচ্ছে। সমঝোতা ইনশাল্লাহ হবে। এই সমঝোতা করে তো আমরা এক এক করে তো আজকে 11টি দল আমরা একসাথে হয়েছি। তো এখনও তো মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা রয়েছে। আমরা মনে করি আমাদের এই সমঝোতা খুব স্মুথলি শান্তিপূর্ণভাবে হবে এবং আমরা এই বৃহত্তর সমঝোতার যে নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা ইনশাল্লাহ খুব ভালোভাবে সরকার গঠন করতে পারবো। সরকার গঠন করবেন আপনারা, শুনলাম। আমরা বিরতিতে যাব, তার আগে 1 মিনিট একটু আশরাফ আলী আকন ভাইয়ের কাছে একটু জেনে নিতে চাই। আপনাদের দলের যিনি নায়েবে আমির মুফতি ফয়জুল করিম, তিনি সম্ভবত বলছেন যে 143টা আসনে আপনারা এই গ্রেডে আছেন। এটি কি আপনাদের কোনো জরিপে উঠে এসেছে? এটিকে, এই তথ্যটা আপনারা কিভাবে পেলেন বা কিভাবে? জরিপে তো উঠে আসছে, এটা জরিপেই আসে। আমরা জরিপেই এই আসনগুলো, উনি যে কথাটা বলেছেন, এটা আমাদের জরিপের হিসাব নিকাশ আমরা বলেছি এবং এটি নিয়ে আমরা আলাপ আলোচনা অনেকটা করেছি তাদের সাথে। সমঝোতার ভিত্তিতে যে আমরা আপনাদের 143টা আসনে আপনারা এই গ্রেডে আছেন? এই গ্রেডে আছি। তাহলে এখন কয়টা আসন দিলে আপনাদের জোট আসন সমঝোতা হবে? সেইটা সমঝোতা যখন কয়টা আসন দেবে, দেওয়ার কেউ নাই এখানে। এখানে কিন্তু কেউ কাউকে আসন দেবে না। যেখানে আমাদের যে দলের প্রার্থী জয়লাভ করতে পারবে সেইখানে তাকেই দেব। এটা সমঝোতার ভিত্তিতে এটা নির্ধারণ করা হবে। কেউ কারো দেবে 5টা 10টা 20টা, এইটার কোনো সিস্টেম নাই এখানে। নির্বাচনী সমঝোতার যে আমাদের এই যে এক বাক্যনীতি যে সিস্টেমটা, এখানে কিন্তু কেউ কাউকে দেওয়ার মতো কেউ নাই, এইটা কেউ অথরিটি নাই। এখানে সমঝোতা বসে আমরা পারস্পরিক কে কোথায় জরিপ করে, চিন্তাভাবনা করে, সাংগঠনিক অবস্থা বিবেচনা করে আমরা এই আসনগুলো বন্টন করব। জি, আমরা আরও আলোচনা করবো আপনাদের সঙ্গে। আপনারা যুক্ত থাকুন আমাদের সঙ্গে। দর্শক, সময় হচ্ছে একটি বিরতি নেওয়ার। বিরতির পর ফিরে এসে আমরা আবার আলোচনা করব জোটে টানাপোড়েন নিয়ে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX,
আমরা আলোচনা করছিলাম জোটে টানাপড়েন নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবদিন শিশির। এই পূর্বে একটু আকন ভাইয়ের কাছে আবার একটু আসতে চাই। আকন ভাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে যদি কোনো কারণে জামাতের সঙ্গে যে সমঝোতা, এই সমঝোতায় যদি কোনো কারণে ভাটা পড়ে যায়, এখানে যদি কোনো কারণে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে তাদের গন্তব্যকে বিএনপির দিকে ঘুরে যেতে পারে, এই ধরনের কোনো সম্ভাবনা আছে? এখনও ভাটা পড়ার কোনো কারণ আসে নাই, হয় নাই। এখনও এমন কোনো পরিস্থিতি হয় নাই যে ভাটা পড়বে। আলাপ আলোচনা চলছে এবং দলের পক্ষ থেকে এটা বলে নাই যে আমি নির্বাচনী সমঝোতায় নাই। কাজে এই জন্যে এখনও এটা আলোচনা যেহেতু চলছে এবং সেটা স্মুথলি চলছে, কাজে সেই হিসাবে অন্য কোনো দিকে যাওয়ার কোনো স্কোপ এখন পর্যন্ত ইসলামী আন্দোলন নেই। কোনো আলোচনা, কারোর সঙ্গে আলোচনা চলছে বা এরকম কিছু? না, একটা রাজনৈতিক সৌজন্যের খাতিরে কথাবার্তা তো বলতেই পারে, এটা ভিন্ন জিনিস, কিন্তু নির্বাচনী সমঝোতা ভিত্তিক যে 11টি দল আজকের বর্তমানে, এই বাদ দিয়ে অন্য কোথাও যাওয়ার কোনো চিন্তাভাবনা নাই। এখন 143টা আসন নিয়ে কথা বলছিলাম, আপনিও বলছিলেন যে এটা আপনাদের জরিপে উঠে এসেছে এ গ্রেডের যে 143টা আসন। এই এ গ্রেডের আসন আপনারা কিভাবে তথ্যগুলো পেলেন বা কিভাবে এই জরিপ উঠে এসেছে? এর আগে আপনাদের সংসদ নির্বাচনে আপনারা যে কন্টেস্ট করেছেন বা অংশগ্রহণ করেছেন এর আগে নির্বাচনগুলোতে, আপনাদের ভোটের রেশিও কেমন? সেই জায়গায় অভিজ্ঞতা আপনারা? আগের ভোটগুলো তো এগুলা কোনো হিসাবেই আমরা ধরতেছি না, কারণ সব জায়গায় ভোট ডাকাতি, ভোট কারচুপি, দিনের ভোট রাতে হয়েছে। 18 নির্বাচনে দেখছেন না কীভাবে হলে 153 জন আগেই তো ঘোষণা হলো। 11 যে আপনার ইসের কী বলে 18 সালের নির্বাচনটাকে কিন্তু আমরা বয়কট করেছি, সকাল 11টার মধ্যেই বয়কট করেছি। অথচ এখানে কিন্তু বিএনপি এই ফ্যাসিস্ট সরকারকে বৈধতা দিয়ে তারা কিন্তু 5-6টা আসন নিয়ে কিন্তু তারা পার্লামেন্টে ছিল 18 থেকে 22 সাল পর্যন্ত। কাজে সেই হিসাবে এই ভোটের কোনো হিসাব আমরা ধরলাম, কারণ সুষ্ঠু ভোট কখনই হয় নাই। এই 53 বছরের মধ্যে কখনো একটা সুষ্ঠু গ্রহণযোগ্য কোনো নির্বাচন হয় নাই। কাজে এই ভোটের কোনো পার্সেন্টেজ কে কত পাইলো কি পাইলো না, 1 ঘন্টার মধ্যে কত ভোট পাবো আমরা, 1 ঘন্টা যখন বয়কট করলাম সারা দেশে, এইটা তো কোনো হিসাবের মধ্যে এই জরিপ নিয়ে বর্তমান রাজনীতি চলবে না। কিন্তু এখন যে রাজনীতি 18 সাল থেকে এখন যে আমাদের সাংগঠনিক সক্ষমতা যেটা হয়েছে এবং প্রার্থীর মান যেভাবে উন্নত হয়েছে, তাতে কিন্তু একটা ভালো অবস্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে ইনশাআল্লাহ। জয়নাল আবদিন শিশির, এখন পর্যন্ত এনসিপি কতগুলো আসনে প্রার্থী দিয়েছে এবং কি আলোচনা চলছে? আমরা সারা দেশে 44 জন প্রার্থী আমরা মনোনয়নপত্র দাখিল করেছি। আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ সংখ্যক আসনগুলোতে আমরা নির্বাচন করার জন্য, যাতে একটি সমঝোতার মাধ্যমে আমরা ইলেকশন করছি। আমাদের যে 11টি দল নিয়ে আমরা চেষ্টা করব সর্বোচ্চ সমঝোতার মধ্যে আমাদের সকল প্রার্থীগুলো রাখার জন্য। 2-1জনকে যদি আমরা কনসিডার করা লাগে বা যতটুকু কনসিডার করা লাগে আমরা সেই জন্য মানসিকভাবে প্রস্তুত আছি। আমাদের এখন বৃহত্তর লক্ষ্য হচ্ছে যে জুলাইকে বাঁচিয়ে রাখা, জুলাইয়ের গণভোটের হাঁকে জয়যুক্ত করা এবং ভারতের আধিপত্যবাদের এখানে নির্মূল করা এবং ভারতের যে পুরাতন এস্টাবলিশমেন্ট, বিশেষ করে আওয়ামী লীগ পতনের পরে যে আওয়ামী লীগের এস্টাবলিশমেন্ট এখনও বিরাজমান, তাদেরকে পরাজিত করা। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখন জুলাইকে বাঁচিয়ে রাখা আর পুরাতন এস্টাবলিশমেন্টকে এখানে পরাজিত করা। সব মিলে আমরা ওই লক্ষ্যে আগাচ্ছি। একটি প্রশ্ন করতে চাই, যদি কিছু না মনে করেন, সেটি হচ্ছে যে আহমদ ছবার একটি বই আছে বাঙালি মুসলমানের মন। সেই বইতে আমি দেখেছি যে একজন উপদেষ্টা আবুল ফজল নাম, তিনি জিয়াউর রহমানের শিক্ষা বিষয়ক উপদেষ্টা ছিলেন। উপদেষ্টা হওয়ার আগে আহমদ ছফা এভাবেই লিখেছেন যে তিনি স্বঘোষিত নাস্তিক ছিলেন কিংবা তিনি ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাস করতেন। এরপর যখন উপদেষ্টা হয়ে আসলেন, একদিন রমনা পার্কে দেখা হলো, তার মাথায় গোল টুপি দেখে আহমদ ছফা এক ধরনের অবাক হয়ে গেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন কোথায় যাচ্ছেন। তিনি বলছেন একটা সিরাত মাহফিলে যাব। এই যে জিয়াউর রহমান উপদেষ্টা পরিষদে আসার পরে জিয়াউর রহমান যেহেতু একটু ইসলামী জাতীয়তাবাদের দিকে ডানপন্থী রাজনীতি করতেন, ঝুঁকে যাওয়া, আপনার মাথায় টুপি দেখছি এনসিপির নেতা, আপনারা তো মধ্যমপন্থী রাজনীতির কথা বলছেন, জামাত সহ ইসলামী দলগুলোর সঙ্গে গেলেন, আপনাদের কি ওই যে মধ্যমপন্থার যে রাজনীতির কথা বলছিলেন সেই জায়গা থেকেই আপনারা একেবারে ডানের দিকে টার্ন করার কোনো সম্ভাবনা বা কোনো আলোচনা? না, আসলে আপনি যেটি বলছেন খুবই একটি হাস্যরস্য প্রশ্ন। আমি আসলে বলি, শোনেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্র পরে ওনাদের জন্ম জামাত ইসলাম 1941 সাল, বা যদি এখানে বলেন খেলাফত আন্দোলন 1918 থেকে 1924 সাল পর্যন্ত, বা যদি আপনি বলেন এখানে মানে তিতুমিরের যে আন্দোলন, হাজী শরীয়তুল্লাহ যে এখানে যে বিপ্লবী আন্দোলন, তার আগেও এই দেশের মানুষ টুপি পরেছে। তা আমি মনে করি রাজনৈতিক দলগুলো অনেক পরে গঠন হয়েছে। এদেশের মানুষের যে কালচার, এই কালচারের মধ্যে আমরা যারা বাঙালি মুসলমান, বাংলাদেশি মুসলমান, আমাদের কালচারের সাথে ধর্মীয় চেতনা থাকি।
এখন আমাদের এই জিনিসগুলো মানে আত্মীয়করণ হয়েছে। কিন্তু এইগুলো ভোটের মাঠে আসলে, ভোট যখন আসে তখন একটু বেশি দেখা যায় বলে মনে হয় না? এটা আমরা মনে করি রাজনীতি আমরা করি জনসেবার জন্য, জনগণের দায়িত্ব নেওয়ার জন্য। রাজনীতি হচ্ছে জনগণের খাদেমের মতো করে জনগণের দায়িত্ব নেওয়া। আমরা মনে করি না কোনোভাবে রাজনৈতিকভাবে মানুষকে প্রতারিত করে বা ধর্মীয়ভাবে মানুষকে প্রতারিত করে ক্ষমতায় যাওয়া। মানুষ যদি প্রতারিতই আমার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে তো আর আমরা খাদেম থাকি না। আমাদের মূল উদ্দেশ্য থাকবে রাজনীতি হবে জনগণের সেবা, নিজেকে একজন তাদের কাছে খাদেম হিসাবে। জি, আমরা আরও আলোচনা করবো আপনাদের সঙ্গে। আরেকটি বিরতি নেওয়ার সময় হয়েছে দর্শক, নিচে পর্যায়ে ছোট্ট আরেকটি বিরতির পর ফিরে এসে আমরা আলোচনা করবো জোটে টানাপোড়েন নিয়ে। আলোচনা করছিলাম জোটে টানাপোড়েন নিয়ে। এই পর্যায়ে একটু শুরুতে জয়নুল আবদিন শিশির আপনার কাছে যেতে চাই। জয়নুল আবদিন শিশির, আমরা দেখেছি জামাত সহ ইসলামী যেই দলগুলো আছে এই দলগুলোর সঙ্গে জোটে যাওয়া বা আসন সমঝোতায় যাওয়ার আগে এক ধরনের প্রেক্ষাপট ছিল শাপলা কলি কিংবা এনসিপির প্রার্থীদের। অনেকেই বলছিল যে এনসিপি আসলে সেই অর্থে নির্বাচনের মাঠে সাড়া ফেলতে পারবে না। এখন আসন সমঝোতা বা একটা আলোচনা বা তাদের সঙ্গে আনুষ্ঠানিক ঘোষণা হয়ে যাওয়ার পর এখন আপনাদের সাড়াটা কেমন? দেখেন, আমরা শুরু থেকেই বলেছি আমরা বাংলাদেশে শুধু ক্ষমতা যাওয়ার জন্য বা রাজনীতিটাকে শুধু মানে আপনার অর্থ বা ক্ষমতার জন্য আমরা করছি না। আমরা রাজনীতিকে কঠিন করে তোলার জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য, 54 বছরের গুণধারা এই কাঠামোকে পরিবর্তন করার জন্য আমরা রাজনীতি নেমেছি। সেই হিসাবে আমরা জুলাইয়ের এই সংস্কারকে সামনে রেখেই কিন্তু মূলত আমাদের এই সমঝোতা। আমরা 44টি আসনে প্রার্থী দেওয়ার মধ্যে আমরা আশা করছি ইনশাল্লাহ আমরা বেশিরভাগ আসনে জয়লাভ করব এবং আমরা ভালো সাড়া পাচ্ছি। আমাদের নেতাকর্মীরা উৎফুল্ল, আমাদের স্থানীয় যে সংগঠন রয়েছে তারা আমাদের প্রার্থীদের পক্ষে নিয়মিত ক্যাম্পেইন করছে এবং তারা বিভিন্নভাবে জনগণের কাছে যাচ্ছে। জনগণ খুব ভালোভাবে রেসপন্স করছে। জনগণ যে জিনিসটা চায় যে এখন যে বাংলাদেশের সমস্যা, যে চাঁদাবাজি যে একটা বড় সমস্যা, এর থেকে নিস্তার চায়। সুতরাং আমরা যাদের সাথে এই যে সমঝোতা করেছি, বিশেষ করে ইসলামী দলগুলো, তারা আসলে কেউ চাঁদাবাজির সাথে জড়িত না। সেই অর্থে বাংলাদেশে কোনো মানুষ সাধারণত বিশ্বাস করে না তাই ইসলামী গণনার লোকজন চাঁদাবাজি করে। তো আমাদের যে চিন্তা এর সাথে মোটামুটি ওনাদের সাথে সবচেয়ে বেশি যায়। আর সবচেয়ে যে জিনিসটি বলা হচ্ছে যে সংস্কারের জন্য আসলে কাদের সাথে আমাদের ঐক্য হওয়া উচিত। দেখেন, ইসলামী দলগুলোর সাথে আমাদের সংস্কারমুখী যে চিন্তা 90% কিন্তু মিলে যায়। আর অপোজিশন যে পার্টি বা এখন যে বিএনপি বা তাদের যে এলাই রয়েছে তাদের সাথে আমাদের 95% অমিল। তারা দলীয় প্রধান, সরকার প্রধান থাকতে চায়, যেটা আমরা চাই না। তারা উচ্চকক্ষে পিআরকে সমর্থন দিতে চায় না। তারা চায় মহিলা এমপির মতো করে কিছু লোককে বসাই দিবে। আমরা এটা চাই না। আমরা বললাম যে না, এখানে যোগ্য লোক বসবে। তারা চায় সাংবিধানিক পদগুলো প্রধানমন্ত্রী নিজের কাছে কুক্ষিগত করে রাখা হোক। আমরা বলছি না, এখানে স্বায়ত্ত শাসনের মতো করে সবাই সমঝোতার ভিতরে এখানে যোগ্য লোকগুলো নিয়োগ দেওয়া হোক। এই যে আমরা রাষ্ট্রের একটা মানে আপনার সংস্কার চাই, যে সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশ আগামী 100 বছরের মধ্যে একটা স্থিতিশীল রাষ্ট্রে পরিণত হবে এবং এখানে ভারতের আধিপত্য চিরতরে নির্মূল হয়ে যাবে, এর সাথে মূলত আমাদের চিন্তাগত ঐক্য রয়েছে ইসলামী দলগুলোর। আর যে আপনি দেখেন যাদের সাথে আমরা ঐক্য করি নাই তারা মূলত হচ্ছে এখন যদি বলেন আওয়ামী লীগ, ভারত এবং আওয়ামী লীগের পুরাতন এস্টাবলিশমেন্ট এবং বিএনপি, তারা মোটামুটি কিন্তু একটা অঘোষিত এবং গোপন আত্মাদের মধ্যে রয়েছে, তাদেরও একটা ঐক্য হয়েছে। ভারত এখানে চায় জুলাই সনদ কোনোভাবে বাস্তবায়ন না হোক এবং জুলাইয়ের গণভোট এখানে হায়ের পক্ষে না যাক। তারা চায় না জয়যুক্ত হোক এবং জুলাই সংস্কার সনদ কোনো কিছু না হোক। সুতরাং এবং বাংলাদেশের এই যে বিরুদ্ধে তাদের যে ইস্টাবলিশমেন্ট রয়েছে সেটাকে তারা অক্ষুণ্ণ রাখতে চায়, যেটা আমরা ভাঙতে চাই, ইসলামী দলগুলো চাই এগুলো ভাঙুক। সব মিলিয়ে আমরা চাচ্ছি এবারে ভোটটা যতটুকু না আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়া, তার থেকে বড় জিনিস হচ্ছে রাষ্ট্রকে সংস্কার করা এবং এখানে ভারতের আধিপত্য এবং ভারতের যে হেজিমনি রয়েছে এবং তাদের এস্টাবলিশমেন্ট রয়েছে এগুলো ভেঙে চুরমার করে ফেলা, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আকর ভাই, আমরা বিভিন্ন পত্রপত্রিকা বা সংবাদ মাধ্যমে আমরা দেখেছি যে আসন সমঝোতার যে আলোচনা, সেখানে জামাত 110টি আসন তার শরিক দলগুলোকে ছেড়ে দিতে চায়। এর মধ্যে 40টি আসন সম্ভবত ইসলামী আন্দোলনের ব্যাপারে প্রস্তাব করা হয়েছে, 30টি আসন এনসিপি, এভাবে করে আসন বিন্যাসের একটা আলোচনা শুনছিলাম। আসলে আপনাদের দলের তো এতদিন নিশ্চয়ই আলোচনা হয়েছে যে আপনারা কতগুলো আসন না হলেই এই সমঝোতা জোর যাই বলি এখানে থাকবেন কিংবা থাকবেন না, এই ধরনের আলোচনাটা কিভাবে আছে দলের মধ্যে? এখানে সবচেয়ে যেটা একটু মৌলিক সমস্যা, এখানে জামাত দিতে চায়, এই জামাত দিতে চায়, জামাত দেওয়ার মতো কেউ না।
এরা আমরা সবাই নির্বাচনী সমঝোতার ভিত্তিক, তারও একটা দল, আমরা সবাই দল, 11টা দল। এখানে কে কাকে দেবে এটার কোনো অথরিটি নেই। এখানে সমঝোতা ভিত্তিতে কে, আমাদের মূলনীতিটা হলো যে কোন আসনে কে জয়লাভ করবে। যদি এনসিপি করে আমরা সবাই এনসিপিকে সমর্থন করবো, এবি পার্টি করলে এবি পার্টিকে করবো, এলডিপি করলে এলডিপি করবো, জামাতকে জামাত করবো, ইসলামী আন্দোলন থাকলে ইসলামী আন্দোলন করা হবে, মামুল হক সাহেবের ডাকো, এভাবে। কিন্তু ওই যে এইটাই হলো সমস্যা এইখানে, যে জামাত এতটা দিতে চায়, জামাত দেওয়ার কোনো অথরিটি নাই, জামাতে সেই অথরিটি নাই, তারা 8 দলীয় জোটটা এইভাবে গঠন হয় নাই। এখানে যে যেখানে মূল কমন এটা হলো যেখানে যে জয়লাভ তাকেই ছেড়ে দেবো। এইটি হলো কিছু অতি উৎসাহী মিডিয়া, তারা এইটাকে একটু ফুলাইয়া ফাফাইয়া তারা এই কথাগুলো বলেন। হয়তো তাদেরও কেউ কেউ কোনো নেতাকর্মী হয়তো এর পিছনে কিছু ইন্ধন থাকতে পারে, কিন্তু এটা ভালো লক্ষণ না। আমরা মনে করি নির্বাচনী সমঝোতা কেউ কাউকে দেবে না, সমঝোতার ভিত্তিতে আমরা প্রার্থী নির্ধারণ করব। আচ্ছা, সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে কেউ কাউকে দিবে না, কিন্তু যখন সমঝোতা হবে, সমঝোতার মধ্যে কে সবচেয়ে বেশি আসন পাওয়ার দাবি রাখে আপনাদের মধ্যে? না, সেইটা তো এখনও চূড়ান্ত হয় নাই, সেইটা এখনও চূড়ান্ত হয় নাই। চূড়ান্ত হবে 20 তারিখের মধ্যেই, সেটা আবার নূতন আলাপ আলোচনা আর একটা সম্ভাবনা আছে, সেখান থেকে আমরা চূড়ান্ত হবে কার কোন জায়গায় কাজের অবস্থান ভালো, আমরা সেইখানেই দেবো। এখন এটা চূড়ান্ত হয় নাই। আপনি যেটা বললেন যে কে কোন আসন থেকে জিতে আসতে পারবে সেটাই আপনারা ছাড় দেবেন, তো এই জায়গায় যদি বলি আপনারা এটা নির্ধারণ করবেন কিভাবে? এখানে পারস্পরিক বৈশাখ কার কী সাংগঠনিক সক্ষমতা কী, অবস্থা কী, তৃণমূল পর্যায়ে তাদের সমর্থন কেমন, সাংগঠনিক যোগ্যতা কেমন, ওয়ার্ড পর্যায়ে তাদের কমিটি আছে কিনা, ইউনিট পর্যায়ে কমিটি আছে কিনা, এটা যাচাই বাছাই করে আমরা নির্ধারণ করব। আপনাদের কতগুলো আসনে জেতার সম্ভাবনা আছে? এইটা তো এখন বলা যাবে না। কতগুলো আসন হলো কি, যদি নির্বাচনী সমঝোতা হয় অনেকগুলো আসনে জেতার সম্ভাবনা আছে, আর নির্বাচনী সমঝোতা না হলে সেইটা আমরা নূতনভাবে আবার এটাকে কি বলে জরিপ করে আমাদের বলতে হবে। এখন বলা যাবে না যে নির্বাচনী সমঝোতা সুষ্ঠু সুন্দর হলে পরে এতগুলা, না হইলে এতগুলো। এখন এইটা কোনো জয়লাভ কয়টা করব, জয়লাভের জন্য তো একটা আমরা তালিকা রেডি করেছি। যদি নির্বাচনী সমঝোতা ভিত্তিতে এতগুলি আপনি আমরা আলোচনা করব, সেখান থেকে বাড়তে পারে কমতে পারে, এটা কোনো সমস্যা না, সমস্যা হবে বলে আমি মনে করি না। এই ঠিক, আমরা আরও আলোচনা করবো, আপনাদের সঙ্গে যুক্ত থাকুন আমাদের সঙ্গে। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতির পর ফিরে এসে আবারও কথা বলবো জোটে টানাপোড়েন নিয়ে। দর্শক, স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন। আমরা আলোচনা করছিলাম জোটে টানাপোড়েন নিয়ে। পর্বে একটু শুরুতে আকন ভাইয়ের কাছে আসতেছে। আকন ভাই, কিছুক্ষণ আগে আমরা দেখেছি জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বেগম জিয়ার মৃত্যুতে শোক সমবেদনা জানাতে বিএনপির অফিসে গিয়েছেন। সেখানে গিয়েও তিনি এক ধরনের জাতীয় সরকারের আলোচনাটা তুলেছেন। আমরা গতকালকেই তো সম্ভবত দেখলাম যে একটা গণমাধ্যমে দেখলাম যে জামাতের আমির বলছে যে তারা জাতীয় সরকার গঠন করতে চায়। এই জাতীয় সরকার নিয়ে আসলে আপনাদের অবস্থানটা কি? জাতীয় সরকার তো আমরা বলতেছি সমঝোতার ভিত্তিতে আমরা সরকার গঠন, জাতীয় সরকার তো বলতে সব দল লাগে, এইটা না। এইটা উনি কী বলছে আমি তার তাৎপর্য ঠিক অনেকটা বুঝতে পারি নাই। আমরা যারা নির্বাচনী সমঝোতা ভিত্তিকে যারা আন্দোলন করছি, সংগ্রাম করছি, ভোট করতেছি, এদের ভিত্তিতেই একটা সমঝোতা ভিত্তিক একটা সরকার গঠন হবে, যারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে, দুর্নীতি দুঃশাসন মুক্ত একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, যারা ফেসিবাদ বিরোধী, আধিপত্যবাদ বিরোধী এই চেতনা যারা জাগ্রত থাকবে তাদেরকে নিয়ে। কিন্তু যারা ফেসিবাদ আধিপত্যবাদের যারা দোসর এবং যারা তাদের পক্ষে কাজ করবে, আবার নূতন ফেসিবাদ আবার যারা সৃষ্টি করবে, তাদের নিয়ে তো জাতীয় সরকার হওয়ার কোনো সম্ভাবনা নেই। সম্ভাবনা হলো যাদের মধ্যে দুর্নীতি নাই, সন্ত্রাস নাই, সাদাবাজি নাই, আধিপত্যবাদের কোনো সাথে সংশ্লিষ্টতা নাই, সাম্রাজ্যবাদের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, তাদেরকে নিয়ে একটা দেশপ্রেমিক ইসলামী ইমানদার শক্তিকে নিয়ে আমরা একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে, দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা একটা সরকার গঠন করব। এইটাই হলো যতটুকু আলাপ আলোচনা হয়েছে, এটা আমি জানি 8 দলীয় বা এখন 11 দলীয় যে একটা নির্বাচনী সমঝোতা, তার চেতনা এতটুকুই। জি, জনাল আবদিন শিশির, আমরা ডিসেম্বর মাস শেষ হয়ে গেল গতকালকে। আমরা ডিসেম্বর মাসে বাংলাদেশের ইতিহাসে দুটি বিশাল ঐতিহাসিক জানাজার নামাজ দেখলাম আমরা। একটি বেগম জিয়ার জানাজার নামাজ তো সম্ভবত মুসলিম বিশ্বের কথা যদি বলি, সম্ভবত বৃহৎ 5টি জানাজার মধ্যে বা বৃহৎ 3টি জানাজার মধ্যে একটি হবে। আমরা দেখেছি মগবাজার পর্যন্ত চলে এসেছে, ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত চলে এসেছে, এমনকি মেট্রো রেলের উপরেও মানুষ কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছেন। আর এর আগে আমরা দেখেছি ওসমান হাদির জানাজা, যে জানাজায় স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণ, মানুষের যে ক্ষোভ এবং ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা দেখেছি। এই দুটি জানাজার নামাজ আগামী নির্বাচনে কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? দেখেন, আমি মনে করি যারা সম্মানপ্রাপ্য, যারা এই দেশের জন্য সার্বভৌমত্বের জন্য কাজ করেছে,
যারা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে, আপোষহীন থেকেছে, সম্প্রসারণবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তাদেরকে এই দেশের মানুষ হৃদয়ে জায়গা দিয়েছে, তাদেরকে আলিঙ্গন করে নিয়েছে। যার প্রমাণ বেগম খালেদা জিয়া এবং শহীদ ওসমান হাদি। বেগম খালেদা জিয়া 40 বছর এদেশে সংগ্রাম লড়াই করেছে। 1984 সাল থেকে শুরু করে উনি গত 3 দিন আগ পর্যন্ত উনি এই লড়াই সংগ্রামটা উনি করেছেন এবং বাংলাদেশের মানুষের জন্য উনি 17 বছর জেল খেটেছেন। একইভাবে আপনি যদি দেখেন শহীদ ওসমান হাদি, উনি আমাদেরকে যে ইনসাফের বাংলাদেশ শিখিয়েছেন এবং উনি যে আমাদের আত্মমর্যাদার সাথে আধিপত্যবাদের বিরুদ্ধে একটি রাষ্ট্রের কথা বলেছেন, যেটা বাংলাদেশের মানুষকে আগামী 100 বছরের একটি রাজনৈতিক পথ দেখায়, বা আপনাদের বাংলাদেশের মানুষকে একটি ফেসিবাদ মুক্ত বাংলাদেশের চেতনা জাগ্রত করে, যা আগামী 100 বছর এই প্রজন্ম বা আরও বেশি সময় এই প্রজন্ম সেটাকে অন্তরে লালন করবে। আপনি যদি দেখেন শহীদ ওসমান হাদির কবরের পাশে এখনও মানুষ গিয়ে অঝরে কান্না করছে। যারা জীবনে একবারও ওসমান হাদির সান্নিধ্য পায়নি, দেখা পায়নি, তারা পর্যন্ত অঝরে কান্না করছে। তারা বিশ্বাস করছে শহীদ ওসমান হাদি এখানে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে, এখানে সম্প্রসারণের বিরুদ্ধে কথা বলেছে, এখানে আওয়ামী ফেসিবাদ, ভারতীয় ফেসিবাদের বিরুদ্ধে তার সকল প্রচেষ্টা সে এখানে বিলিয়ে দিয়েছে, যার কারণে তাকে জীবন দিতে হয়েছে। আজকে দুঃখের সাথে বলতে হয়, আজকে প্রায় 20 দিন হয়ে গেল যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি বিশ্ববরণ্য একজন উঁচু মাপের মানুষ, যার মাথা সারা পৃথিবীর মানুষ দেখতে পায়, সেই মানুষটি পর্যন্ত এখন পর্যন্ত খুনিদেরকে ধরতে ব্যর্থ হচ্ছে। আমি এখানে ডক্টর ইউনূসকে দায়ী করব বলতে ডক্টর ইউনূসকে দায়ী করবো, অন্য কাউকে এখানে দায়ী করার সুযোগ নেই। আপনি দেখেন একটি রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান থেকে যদি উনি এই ধরনের খুনিদের গ্রেপ্তার করতে না পারেন, তাহলে আমি যদি অন্য অন্য প্রশাসনগুলো দায়ী করি, এগুলো অনর্থক। আমার মনে হচ্ছে উনি সবই জানেন কারা খুন করেছে, কোন এস্টাবলিশমেন্ট খুন করেছে, কোন প্রতিবেশী রাষ্ট্র সহযোগিতা করেছে, কোন রাজনৈতিক দল সম্মতি দিয়েছে, উনি সব জানেন। উনি জেনে ইচ্ছা করে উনি এগুলো মুখ দিয়ে বের করছেন না। উনি হয়তো কারোর চাপে পড়ে অথবা কোনো লোভে পড়ে। আমার মনে হচ্ছে উনি চাপ এবং লোভ দুটার মধ্যে কোনো না কোনোভাবে উনি আটকে গেছেন, যার কারণে শহীদ ওসমান হাদির খুনিরা এখনও রাষ্ট্রে ওনার সামনে, ওনার আশেপাশে ঘোরাফেরা করছে। আমি ওনাকে বলবো, আজকের এই স্টুডিও থেকে বলবো, আপনি যদি সম্মানের সাথে এদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চান, বা আপনিও যদি শহীদ ওসমান হাদি এবং খালেদা জিয়ার মতন আপনার জানাজাকেও এইভাবে বর্ণাঢ্য করতে চান, তাহলে ওসমান হাদির খুনিদেরকে আমাদের সামনে হাজির করুন, আইনের কাছে সোপর্দ করুন। আর না হয় আমরা মনে করব আপনিও পুরাতন এস্টাবলিশমেন্টের কাছে কোনো না কোনোভাবে মাথানত করেছেন, চাপে পড়ে অথবা লোভে পড়ে। জি, শেষ প্রশ্নই করতে চাই এখন ভাইকে। এখন ভাই, স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে এই 5 তারিখের পর থেকে নানা কর্মসূচিকে ঘিরে বিএনপির বিভিন্ন মিছিল, মিটিং থেকে পীর সাহেব চরমনাইকে নিয়ে নানা ধরনের স্লোগান দেওয়া হয়েছে। আপনারাও বিএনপির বিরুদ্ধে নানা ধরনের বক্তব্য দিয়েছেন, কিন্তু আবার যখন এই যে বেগম জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে একটি আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে, বেগম জিয়ার জানাজা একটি রেকর্ড তৈরি করেছে, সেই জায়গায় এখন কি আপনি মনে করেন যে এই যে রাজনৈতিক দূরত্বটা ছিল, সেটি বেগম জিয়ার মৃত্যুর মাধ্যমে সেটি দূরত্বটা কমে এসেছে এবং এই জায়গাটিতে যে বিতর্ক বা বিভেদ ছিল, সেই বিভেদ কমে আসতেছে? বিভেদ তো একজন লোকের মৃত্যুকে কেন্দ্র করে হতে পারে না। বিরোধটা হলো আদর্শিক। আমরা চাইছিলাম যে 24শে জুলাইয়ের যে অভ্যুত্থানটা হয়েছে, সেই অভ্যুত্থানের মূল কী ছিল যে আপনার বিচার, সংস্কার এবং নির্বাচন। সেই বিচারটা কিন্তু সুষ্ঠুভাবে এখনও হয় নাই। বহুত কিছু লোক এখনও তার বিভিন্ন জায়গায় ঘাপটি মারে বসা আছে। তারপরে সংস্কারটা ঠিকমতো হয় নাই, যেভাবে সংস্কার হওয়ার কথা ছিল। এখনও এই যে প্রশাসন, আমরা তো সন্দিহান যে একটা লেভেল প্লেইং ফিল্ড এখনও এই সরকার করতে পারবে কি না। এটা যদি করতে না পারে তাহলে নির্বাচন কিন্তু আবার ব্যর্থতায় পর্যবসিত হবে, বিকজ দিন যা হয়েছে তাই হয়েছে। এবং প্রশাসনের বিভিন্ন জায়গায় সেই ফেসিস্টদের ঢুকানো লোক এখন কিন্তু বসা আছে, যার কারণে আমরা মনে করি যে এই সংস্কারটাও ভালো হয় নাই। আর সংস্কার যদি ঠিকমতো না করা হয় তাহলে কিন্তু
নির্বাচনটাও সুষ্ঠু সুন্দর হবে বলে আমরা মনে করি না। আর এইটার জন্য বেগম খালেদা জিয়া একজন সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি, সেই হিসাবে একটা সিম্পেথি দেখানো, জানাজায় শরিক হওয়া, এটা সবাই একটা মৌলিক দায়িত্ব কর্তব্য। কিন্তু এ নিয়ে কোনো ভোটের মাঠে কোনো এটা নিয়ে কোনো প্রভাব ফেলে বলে আমি মনে করি না। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের ভোটের ট্রেনের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।